ফাঁকা জানালার পর্দাগুলো এলোমেলো হয়ে উঠছে। তিথি মেঝেতে দাঁড়িয়ে আছে। পাথরের মতো শুয়ে আছে শিশির। তাকে দেখে মনে হচ্ছে না আজ সে উঠবে। তিথির ছোটবেলা থেকে এই অবধি জীবন সুখকর ছিল না। জীবনকে সে এমন জায়গায় সে নিতে চায় না যাতে তার সন্তানের জীবন তার মতো অবহেলায় বেড়ে ওঠে। বাবা মাহীন সন্তান খোলা আকাশের তলায় নিজের মাথার উপর ঝড় ঝাপটা নিয়ে বড় হয়। তাই নিজের ভুলের মাসুল কখনোই সন্তানের উপর আসতে দিবে না। নিজের জন্মদাতা পিতা মাতার ভুলের ফল সে নিজেই। তাই কোনো সিদ্ধান্ত সে কিছুতেই এত সহজে নিবে না। তিথি দাঁড়িয়ে থাকে মূর্তির মতো শক্ত হয়ে। এত সহজে হার মানার মেয়ে সে নয়। বৃষ্টির ঝাপটায় জানালার কাছকায় অল্প অল্প করে ভিজে যাচ্ছে। বিদ্যুতের ঝলকানিতে ঘরে চলছে আলো আঁধারির খেলা। তিথির বুকের ভেতর শব্দ হচ্ছে ধুক ধুক করে। শিশিরের ওঠার নাম নেই। তিথি চোখ মুখ শক্ত করে বলে, যাবে তুমি? শিশির আরেকটা বালিশ নিজের কানের উপর চেপে ধরে। তারপর বলে, কেবল সম্মতি দিলেই আমি তোর সব কথা শুনব। মামিককে তুমি চেনো না। এসব জানলে নিজেই গলায় দড়ি দেবে, আমাকে কোনো দিন মেনে নিবে না। শিশির কানে থেকে বালিশ সরিয়ে বলে, ওসব ভুয়া কথা, বিয়ের পর কিচ্ছু করার থাকে না। সবাই মেনে নেয়। আমার বিষয়টা ভিন্ন ভাইয়া, আমি পিতৃ পরিচয়হীন। অবশ্যই না, আর হয়ে থাকলেও আমার অসুবিধা নেই। আমি বিয়ে করব তোকে। তোর মা বাবা দিয়ে আমার কি? পাগলামি করো না ভাইয়া। কিসের ভাইয়া? নিজের হবু বরকে ভাইয়া ডাকতে লজ্জা করে না? প্লিজ যাও তো। শিশির নিজের ফোন থেকে একটা টেক্সট পাঠায়। কুটুস বাইরে এসে তিথিকে ওয়াশরুমে নিয়ে যায়। চুপি চুপি পা ফেলে বাকিরা রুমে প্রবেশ করে। দরজা ভেতর থেকে লাগিয়ে সবাই বিছানায় উঠে বসে সবাই। বিদ্যুৎ নেই, পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। কখনো রুমে ঘন অন্ধকার, কখনো আকাশ থেকে নেমে আসা আলোয় আলোকিত। তিথি নিজের ভেতরে ভেতরে থেকে জমে বরফের মতো সিক্ত হয়। গায়ের জ্বর কোথাও যেন মিলিয়ে যায়। কি হচ্ছে তার সাথে? ঠিক হচ্ছে নাকি ভুল? ভুল পথ একটা বারের জন্যেও সে ধরতে চায় না। তবে ভালোবাসাহীন জীবনে ভালোবাসার অদৃশ্য স্পর্শ তাকে চৌম্বকের মতো টানছে। আগুন জেনেও ঝাঁপিয়ে পড়ার প্রবল ইচ্ছা তাকে তোলপাড় করে দিচ্ছে। মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে ভুল পথে যাস না। আর মন বলছে ঝাঁপিয়ে পড়, যা হওয়ার পরে দেখা যাবে। কোনোটার কথা শুনবে তিথি? এদিকে মোবাইলের আলো জ্বেলে তার উপর পাতলা কাপড় দেয় শিশির। ঘর জুড়ে অল্প অল্প আলো। চাদর দিয়ে মাঝখান দিয়ে একটা পর্দা তৈরি করে নেয় শিশির। কুটুস তিথির পিঠে হাত বুলিয়ে সাহস দেয়। তিথি চোখ মুখ নিচু করে থাকে। তার এই মুহূর্তে কি করা উচিত, এই প্রশ্ন তার মাথা শূন্য করে দেয়। সে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। নড়চড় নেই। কুটুস ওয়াশরুমে জোর করে নতুন কাপড় পরায় তিথিকে। তারপর অজু করাই। তারপর মেঝেতে জায়নামাজ পেতে মাথায় কাপড় দিয়ে দেয়। চাদরের ওপাশে কেউ একজন খুতবা পাঠ করছেন। তা কানে পৌঁছানো মাত্রই তিথির ভেতর থেকে কেঁপে ওঠে। পায়ের তলায় শিরশির করে ওঠে। মেরুদণ্ড দিয়ে বয়ে যায় বরফ সিক্ত অনুভূতি। তিথি বসে থাকতে পারে না। শ্বাস ভারী হয়ে আসে। কি হচ্ছে তার সাথে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি? কি হবে মামি জানলে? ওপাশ থেকে ভেসে আসে একটি সুন্দর হৃদয়স্পর্শী বাক্য, বলুন কবুল। তিথি জড়সড় হয়ে বসে, বুকের মধ্যে অস্থিরতা বাড়ে। শিশিরের ভেতরে এক পূর্ণতার সুভাষ স্পর্শ করে যায়। মন বলে অবশেষে। তিথি চোখ বন্ধ করে থাকে। বসে থাকলেও তার ভেতরে চলেছে ঝড়ের তাণ্ডব। সে তাণ্ডবে নিভে যাচ্ছে তার ভেতরের অগ্নিশিখা। মোমের মতো গলে গলে পড়তে চাইছে তার অনুভূতি। ঝড় তুফান পেরিয়ে মন ছুটে যেতে চাচ্ছে শিশির নামক ভালোবাসার কাছে।
সে কি আজ সত্যিই পারবে ভালো না বেসে? ওপাশ থেকে আরেকবার তারা আসে। বলুন আলহামদুলিল্লাহ কবুল। তিথি চোখ খোলে না, আরও শক্ত হয়ে বসে। বিছানায় বসা শিশির আলতো হাতে চাদর সরায়। তিথির পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, মাথায় নতুন বউদের মতো কাপড় টানা, চোখ দুটো বন্ধ, যেন অন্য জগতে চলে গেছে। শিশির ডাকে, এই তিথি। তিথি মৃদু কেঁপে উঠে চোখ তুলে তাকায়। শিশির এক হাতের ইশারায় বলে তার চোখের দিকে তাকাতে। তিথি শিশিরের চোখের দিকে তাকায়। বড় বড় ড্যাপ ড্যাপ করা দুটো চোখ, চোখ জুড়ে অসীম মায়া। তিথি প্রথমবারের মতো নিজেকে হারিয়ে ফেলে। ওপাশ থেকে কেউ বলে, বলুন আলহামদুলিল্লাহ কবুল। শিশির শব্দহীনভাবে মুখ নাড়ায়। তিথি শিশিরের শব্দহীন ঠোঁটের কথাটা মুখে উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ কবুল। পরপর আরও দুবার বলে তিথি সম্বিত ফেরে। চোখ থেকে চুইয়ে পড়ে নোনা জল। শিশির তিথির চোখের জল দেখে, তারপর নিজের বুকের বা পাশে হাত রাখে, আর মাথা নাড়িয়ে বারণ করে, যার অর্থ আর এক ফোঁটা চোখের জল নয়। ওপাশ থেকে শিশিরের উদ্দেশ্য তার বন্ধু বলে, বল কবুল। সে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে। মনের অন্তরস্থল থেকে সৃষ্টিকর্তার কাছে একটা ক্ষুদ্র চিরকুট পাঠায়। হে আমার রব, আমি যেন তিথিকে একটা শান্তিপূর্ণ জীবনের ছায়াতলে রাখতে পারি। আপনি আমাকে সাহায্য করুন। তারপর পরপর নিজেই তিনবার বলে, আলহামদুলিল্লাহ কবুল। তিথির মন জুড়ে বসন্তের হাওয়া বয়। এক অদ্ভুত শিহরণে তার হাত পা কাঁপতে থাকে। চোখ থেকে প্রথমবারের মতো আনন্দ অশ্রু ঝরে। বাকিরা ঘর থেকে বেরিয়ে যায়। কুটুস নিজের ভাই ভাবিকে সময় দিতে ওয়াশরুমে চলে যায়। আর মনে মনে ভাবে, কতকালের জন্য তার জন্যে ওয়াশরুম আর বারান্দা বরাদ্দ হলো কে জানে। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। বাইরে ভারী বর্ষণ কমে আসছে। রুমের মৃদু আলোতে শিশির আর তিথি নফল নামাজ সেরে নেয়। দোয়া পড়ে তারপর পাশ ফিরে তিথির কপালে আলতো করে চুমু খায়। আর ফিসফিসিয়ে বলে, আজ থেকে তোমার সমস্ত কষ্টের ভাগ নিলাম। তিথি মুখ তুলে তাকায় না। সব স্বপ্ন মনে হচ্ছে, যেন চোখ খুললেই সব নাই হয়ে যাবে। শিশির উঠে এসে মুখোমুখি বসে, দুহাতের আজল ভরে তিথির মুখটা ধরে। তারপর আবারও ফিসফিসিয়ে বলে, আমি কখনো ভালো প্রেমিক হতে চাইনি। চাইনি তুমি কখনো প্রেমিকা হও। আমি তোমাকে বউ রূপে পার্মানেন্টলি চেয়েছি। বাকিটা পথ যেন তোমার ভালো থাকার কারণ হতে পারি। বউ শব্দটা শুনে তিথির শ্বাস আটকে যায়। বুকের মধ্যে ধুকপুক করে ওঠে। সাগরের ঢেউয়ের মতো প্রবল উচ্ছ্বাসে সমস্ত কষ্ট ধুয়ে মুছে সুখ যেন পায়ের কাছে ঠিকরে পড়ে। শিশির এগিয়ে আসে। তিথির হাতে কাটা জায়গায় আলতো করে হাত বুলায়। তারপর কানের কাছে এসে বলে, ভালোবাসি বউ। সকালবেলা একসঙ্গে খেতে বসে শিশির সহ তার বন্ধুরা। সকাল সকাল ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করেছেন শিশিরের মা। সকলকে নিজের হাতে খাওয়াচ্ছেন। ভেতরের রুমে খাচ্ছে কুটুস আর তিথি। শিশিরের মা সকলের চোখের ফোলা ফোলা ভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। শিশির বিষয়টি খেয়াল করে বলে, কিছু বলবা? বলেই আরেক লোকমা তোলে শিশির। সাথে সাথে শিশিরের মা হাঁকডাক করে বলে ওঠেন, কি ব্যাপার রে, তোদের সবগুলোর চোখ ফোলা ফোলা কেন? রাতে কি চুরি করতে গিয়েছিলি? শিশির সাথে সাথে বিষম খায়। বাকিরা একে অপরের দিকে তাকায়। সকাল থেকে সিনথিয়া ছুতো খুঁজতে থাকে ইরফাতকে ফোন দেওয়ার জন্য, কিন্তু কোনো ছুতো না পেয়ে বিকেল বেলার দিকে সিনথিয়া ইরফাতকে ফোন দেয়। সালাম দেয়। ওপাশ থেকে ইরফাদের গলা, কোনো নিউজ? না। তাহলে? সিনথিয়া জানতো এমন শক্ত কথাই শুনতে হবে তাকে, তাই উত্তর রেডি, সে বলে।
এখনো তো কোনো ফোন এলো না। আসেনি, আসবে, ওয়েট করো। সিনথিয়া কথা বাড়াতে চায়, কথা যদিও গোছানো নেই। এই কাঠখোট্টা মানুষের সাথে কথা চালিয়ে যাওয়া দুষ্কর। তবুও চেষ্টা করে দেখতে ক্ষতি কি। তার বলার আগেই ওপাশ থেকে বলে, আর কিছু? সিনথিয়া তড়িঘড়ি করে বলে, জিসান ভাইয়ার উপর অ্যাট্যাক হয়েছিল জানেন? কোন জিসান? মনটা খারাপ হয়ে এলো তার। তার জীবনের এত কষ্টের কথাগুলো তাকেই তো বলেছিল সে। অথচ তিনি ভুলে গেলেন। মুখটা ছোট করে সিনথিয়া বলে, জিসানকে ভুলে গেছেন? এই যে কিছুদিন আগে নিউজে দেখালো, রাতে যে ছেলেটার উপর অ্যাট্যাক হয়েছিল। তো না মানে আমার থাক কিছু না। না মানে আমার থাক কিছু না। এটা কেমন কথা? আমি ভেবেছিলাম যে আমার ওই ঘটনা শুনে আপনি ওকে পানিশমেন্ট দিয়েছেন। জীবন কি সিনেমা? একটা ফুরফুরে স্নিগ্ধ আবহাওয়া নিয়ে সকালের শুরু। ইভা সকাল থেকে যন্ত্রমানবের মতো কাজ করে যাচ্ছে। ইরফাদের খাবার তার রুমে দিয়ে এসেছে। বাবার জন্যে রুটি সবজি বানানো শেষ। বাবার খাবার টেবিলে দিয়ে টুম্পার জন্যে খাবার নিয়ে যায় ইভা। গতদিনের ঘটনার রেশ তার হৃদয়ে এখনো আছে। জীবন নিয়ে তার আরেকটা বার ভাবা দরকার। নিজের ভুলে মেয়েটার জীবন সে নষ্ট করতে পারে না। মেয়ের মাথার উপর একটা ছায়া দরকার। হৃদয় ভেঙেছে বলে পুরো পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিয়ে বাকি পথটা কঠিন করার কোনো প্রয়োজন নেই। জীবনকে আরেকটা বার সুযোগ দেওয়া উচিত। একজনের বিশ্বাসঘাতকতা পুরো জীবন নষ্ট করার অধিকার রাখে না। একটা ভুলের জন্যে নিজের আত্মা, নিজের হৃদয়কে প্রতিনিয়ত পোড়ানোর কোনো মানেই হয় না। সাজিদ যখন এত করে চাইছে তাকে একটা সুযোগ দেয়া যেতেই পারে। ইভা সাজিদের নম্বরে একটা মেসেজ দেয়, বিকেলে একবার বাসায় আসবেন, আমার কিছু কথা ছিল। প্রয়োজনের চেয়ে সিনথিয়া আজ একটু বেশিই ঘুমিয়েছে। চোখ খুলেই বালিশের তলা থেকে ফোন দুটো বের করে নেয়। একটা ইরফাদের দেয়া, অপরটি অচেনা মানুষের। প্রথমে ইরফাদের দেয়া ফোনটি চেক করে। কোনো কল, মেসেজ আসেনি। এরপর দ্বিতীয় ফোনটি অন করে। একই নম্বর থেকে দুটো মিস কল। সিনথিয়া কল ব্যাক করে, কিন্তু কল যায় না। সিনথিয়া অপর ফোন থেকে ইরফাদকে কল দেয়। এই তো সুযোগ। এর ফাঁকে মানুষটার গলার বরফ সিক্ত হিমায়িত স্বরটা অনেকটা সময় ধরে শোনা যাবে। সিনথিয়া কল দিয়েই সালাম দেয়। এরপরের কথোপকথন, স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? ইয়াহ সিউর। এত কঠিন মানুষটার হৃদয় আসলে কি দিয়ে গলানো যাবে সে তা জানে না। তবে যদি বুঝতে পারত সেই অসাধ্য সে সাধন করত। গত দিনগুলোতে ইরফাদ শক্ত গলায় কথা বলেছে। একটা সেকেন্ডও মন নরম করেনি। সিনথিয়া তাকে বুঝতে পারে না। সেদিন রাতের পর থেকে একটা কথা শোনার খুব ইচ্ছে হচ্ছে। তবে তার যে কাঠোকাঠ গলার উত্তর, সে আদৌ কি উত্তর দিবে? মনেমনে সিনথিয়া সিদ্ধান্ত নেয় উত্তর যেমনই হোক সে কথোপকথন চালিয়ে যাবে। মানুষটা যদি সঠিক হয় তাকে ভালোবেসে একটু নির্লজ্জ হওয়ায় যায়। সিনথিয়া ধীর গলায় চোখ বন্ধ করে বলে, আপনার ব্যথা কমেছে? কিসের ব্যথা? ওই তো সেদিন রাতে কপালে কাটা ছিল। হুম। আচ্ছা আপনার শার্ট পেছনে ভেজা কেন ছিল? বলবো না। আমার খুব জানতে ইচ্ছে করে। বলুন না প্লিজ প্লিজ। কি এমন হয়েছিল সেদিন? মাথার মধ্যে প্রশ্নগুলো শুধু ঘুরপাক খায়। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, তার সব জানতে হবে এমন নয়। পৃথিবীর কোনো কিছু আমার সামনে ঘটেনি। যেটা সামনে ঘটেছে ওইটার প্রতি জানার আগ্রহ আসতেই পারে। আপনার উপর কি অ্যাট্যাক হয়েছিল? ধরে নাও যা খুশি। তাহলে আমার কিছু হলো না কেন? আমি প্রোটেক্ট করতে জানি। ইউ মে হ্যাভ ফরগটেন হু আই অ্যাম।
সিনথিয়ার পাগল মনটা বন্য হরিণের মতো লাফিয়ে ওঠে। তাহলে কি সে রাতে তাকে বাঁচাতেই ইরফাদ নিজের জীবন বাজি রেখেছে? একটু আঁচ লাগতে দেয়নি। ইসস, এত ভালো লাগছে কেন? তার সব স্বপ্ন কি পূরণ হতে চলেছে? ইরফাদ তার জন্য এত ভাবে। ছোট্ট খরগোশের মতো ফুরফুরে মনটা কেঁপে কেঁপে ওঠে। কল্পনার রাজ্যে দুটো দড়ির অবলম্বনে পাতা তক্তায় বসে শূন্যে দোল খায় সিনথিয়া। নিজের মধ্যেই নিজেকে হারিয়ে শূন্যে তাকিয়ে থাকে। ঠিক ওই সময়ে ইরফাদের গলা। ডোন্ট থিঙ্ক এনিথিং সিনেমাটিক এন্ড ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ বিটেন টু সেভ ইউ। ইউ আর থিঙ্কিং আপসাইড ডাউন অলওয়েজ। সিনথিয়া একলাফে আকাশে যেমন উড়ছিল ইরফাদের কথায় আবার ধপাস করে পড়ে। পাগল মনটার চিন্তাভাবনা অপর প্রান্তের মানুষটা বুঝে ফেলায় লজ্জায় পড়ে যায়। শরীর হিম হয়ে আসে। তবে লজ্জা এড়ানোর একমাত্র মাধ্যম তাকে বুঝানো, আপনি যা বলেছেন তা আমি বুঝিনি। সিনথিয়া বুদ্ধি খাটিয়ে সাথে সাথে বলল, বুঝলাম না। ওপাশ থেকে ইরফাদ ওপাশ থেকে বলে, ট্রান্সলেট করব। সিনথিয়া সাথে সাথে বলে, না না, কোনো প্রয়োজন নেই। সিনথিয়া কথা ঘুরিয়ে ফেলে সে তাড়াহুড়ো করে বলে, ফোনে কল এসেছিল, স্ক্রিনশট পাঠাও। পয়েন্ট টু বি নোটেড, এই ক্রাইমের আড়ালে যেই থাকুক সে তোমাকে ভালোভাবেই চেনে। 24 আওয়ার্স তুমি তার নজরে আছো। সো বি কেয়ারফুল। আমাকে হেল্প করার বিষয়টা তাকে আঁচো করতে দেয়া যাবে না। ওকে। তোমার ভাইয়ার করা প্ল্যান অনুযায়ী কোন রাস্তাটুকু তোমাকে দৌড়াতে বলেছিল মার্ক করে দাও। সিনথিয়ার দুষ্টু মন শুধু সুযোগ খোঁজে। এত সহজে লোকেশন দিলে ইরফাদের সাথে তো আর দেখা করতে পারবে না। তাই সে বলে, এভাবে কি করে বলবো? যেভাবে তোমার ভাই তোমাকে বলেছিল। ওই লোকেশন তো বলতেই পারি, কিন্তু কোথায় থেকে কোথায় গিয়েছিলাম কি করে বোঝাবো? ইটস ভেরি নেসেসারি টু নো, দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার প্ল্যান। আই নো, কিন্তু না গিয়ে কি করে দেখাবো? কান্ট মিট নাও সিনথি। আই উইল কল ইউ ইফ নেসেসারি। সিনথিয়ার মনের মধ্যে টুক করে একটা ঘণ্টি বাজল। ইরফাদ কি বুঝতে পারল সে যে তার সাথে দেখা করার সুযোগ খোঁজে? পৃথিবীর সব রং এখন বেরঙিন। দুচোখ ভরা শুধুই শূন্যতা আর অফুরন্ত জল। রিমা শুধু অন্ধকার খোঁজে। পৃথিবীর এমন কোনো জায়গা কি নেই যেখানে একটু লুকিয়ে থাকা যায়, একটু স্বস্তি পাওয়া যায়? কাল কি হবে? জীবনের কি হবে? শুভ্র কখনো কি ছাড়া পাবে? তাকে ঢেকিছাটা চালের মতো গুঁড়ো করে যে চলে গেল, তার সাথে কি আর সংসার হবে? এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? যে টিকে থাকার লড়াই তার জীবনে শুরু হয়েছে, সেই যুদ্ধে কি সে টিকে থাকতে পারবে? বাচ্চা পৃথিবীর আলো দেখবে তো? এই সব প্রশ্ন তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর কত যন্ত্রণা তাকে সইতে হবে? আর কত? সেই সময়ে তার মায়ের আগমন। আগে তার মা ঘরে ঢুকলে ভালো লাগত। এখন তার আত্মা কেঁপে ওঠে। সে জানে তার মা সেই একই কথা নিয়ে আসবে। রিমা চোখের জল মোছে। তারপর উঠে বসে। তার মা এর গলা আজ ধীর শান্ত। মেয়ের পাশে বসেন। তোর বাবা ফোন দিয়েছিল। রিমা চুপচাপ শোনে, সে জানে তার বাবাও একই কথা বলে। এসবের উত্তর নেই তার কাছে। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করা ছাড়া তার উপায় নেই। তার মায়ের আদুরে গলা, আমার মা, একটু বোঝ। পিতৃ পরিচয়হীন সন্তান পৃথিবীতে অনেক কষ্ট পেয়ে বেঁচে থাকে। ছেলেটা ভালো হলে সব না হয় মেনে নিতাম, কিন্তু ওই ছেলের সাথে তো আর সংসার করা সম্ভব না। বাচ্চাটা তুমি। বাকি কথা শোনে না রিমা, তার আগেই কান্না এসে যায়। এই কথাগুলো শুনতে শুনতে সে পাগল হয়ে যাচ্ছে। সে চেঁচিয়ে ওঠে, বাচ্চাটা কি ক্ষতি করেছে তোমার মা? ভাত মাছ চেয়েছে, পিতৃ পরিচয়ের জন্যে খোঁচাচ্ছে। ওর কি দোষ? ভালোভাবে বুঝাতে এসেছিলাম, বুঝলি না তো?
আমাকে বোঝাতে হবে না। ভুল আমি করেছি, সেই ফল আমার নিষ্পাপ বাচ্চাটা পেতে পারে না। রিমার মা কথা চলাকালীন শক্তপোক্ত হাতে মেয়ের গালে 5 আঙুল বসিয়ে দেয়। রিমা শক্ত হয়ে বসে, না, কাঁদলে চলবে না। বিকেল হতেই সাজিদ চলে আসে। টুম্পা দৌড়ে গিয়ে কোলে চড়ে। ইভা রান্নাঘরে নাস্তা রেডি করে। আজকে মন খারাপ করে নয়, স্বেচ্ছায় খুশি মনে সাজিদের সামনে যায়। সাজিদকে খুব হাসি খুশি প্রাণবন্ত লাগছে। ইভা আজ নিজেই জিজ্ঞেস করে, কেমন আছেন? সাজিদের চোখ মুখে উপচে পড়া খুশি, কতদিনের চেষ্টার পর ইভা তার সাথে কথা বলছে। সে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। তারপর ছোট্ট একটা খাম হাত বাড়িয়ে দেয়, তারপর ধীর গলায় বলে, পরে নিবেন। তারপর বেরিয়ে যায়। সাজিদ খাম খোলে। প্রথমেই সেখান থেকে ঝরে পড়ে গোলাপের পাপড়ি। এর মধ্যে একটা ছোট্ট সাদা কাগজ। সাজিদ কাগজ মেলে ধরে। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আমি ভুল নিয়েছিলাম। আমার হাতে নষ্ট করা সবচেয়ে মূল্যবান জিনিস আমার জীবন। তবে অনেক ভেবে দেখলাম জীবনকে একবার ভালো থাকার সুযোগ দেওয়া উচিত। আমি একটু স্বস্তি চাই, একটু শান্তি চাই, একটা পুরো রাত ঘুমাতে চাই। এর বাইরে চাওয়ার কিছু নাই, পারবেন এইটুকু দিতে? সাজিদের চোখ মুখে রাজ্যজয়ী হাসি। টুম্পা এখনো সাজিদের কোলে, ফুলের পাপড়ি গুলো দেখে টুম্পা বলে, ফুল ছিঁড়ে ফেলেছ কেন আঙ্কেল? মামনি বকবে তো। সাজিদ মেয়ের কপালে ছোট্ট হামি দেয়, তারপর বলে, আঙ্কেল না মামনি, পাপা বলো পাপা। সাজিদ চিরকুটের নিচে লেখে, ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারবো না, চলবে? শিশির বাইরে থেকে খাবার নিয়ে আসে। রাতে সকলে একসাথে খেয়ে নেয়, তারপর যে যার রুমে চলে যায়। 12টার দিকে শিশির তিথির রুমে যায়। শিশিরকে দেখে কুটুস আর তিথি উঠে বসে। কুটুস শিশিরকে দেখেই বলে, আজকেও ওয়াশরুমে বসে থাকব? প্রয়োজনে থাকবি। কাল আমার ক্লাস টেস্ট আছে ভাইয়া। তো ঘুমা, আমার বউরে আমার সাথে দিয়ে দে। মা যদি জানে মেরাই ফেলবে। কেউ জানবে না, ঘুম পাড়িয়ে এসেছি। মানে? মা ঘুমের ঔষধ খেয়েছেন আর বাবা বাসায় নেই। কি বলছো? তাই বলে ঘুমের ঔষধ? কি করব, বউ ছাড়া ঘুম ধরে না। বলেই তিথির কাছে যায় শিশির, তারপর বলে, তিথি চলে আয়, না হলে সকাল হয়ে যাবে। তিথি এইটার জন্যে মোটেও প্রস্তুত ছিল না। সবটা শুনে তার পেটের তলায় সুরসুরি লাগে। সে জ্বরসর হয়ে বসে, হাত পা ঘামতে থাকে। শিশির এগিয়ে যায়, হাত ধরতেই সরিয়ে দেয় তিথি। আচমকাই পা দুটো কাঁপতে থাকে। শিশির বিষয়টা খেয়াল করে। তিথিকে টেনে বাইরে নিয়ে যায়। কুটুস দরজা ভেজিয়ে দেয়। দরজার বাইরে গিয়ে তিথি দাঁড়িয়ে থাকে। টানা হ্যাচড়া করে তিথিকে, যখন সরানো যায় না তখন পাজা কোলে তুলে নেয়। ঘন অন্ধকারে শিশির তিথির কানের কাছে ফিসফিসিয়ে বলে, কাপাকাপি কান্নাকাটি গ্রহণযোগ্য নয়, শুধুই প্রেম। সিনথিয়া এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। ফোনটা মৃদু কেঁপে ওঠে। সিনথিয়া ফোন ওপেন করে দেখে, তোমাকে ট্রিট দেয়ার ছিল, লং ড্রাইভে যাবে। সিনথিয়া আকাশ থেকে পড়ে, সব স্বপ্ন নাকি? সিনথিয়া সাথে সাথে বলে, অবশ্যই। অপ্রত্যাশিত জিনিসগুলো হঠাৎ করে উড়ে এসে হাতের মুঠোয় ধরা দিলে অনুভূতিগুলো সমুদ্রের উচ্ছ্বাসের মতো ঢেউ খেলে যায়। যে মানুষটাকে এক পলক দেখার জন্যে সারাদিন ছটফট করে, সেই মানুষটি নিজে থেকে তাকে যেতে বলছে। সে কি না গিয়ে পারে? সিনথিয়া আলমারি থেকে ড্রেস বের করে। ঠিক ওই সময়ে ফোনটা আরেকবার কেঁপে ওঠে। বোরকা পরে আসতে পারবে? সিনথিয়া সাধারণত বোরকা ছাড়াই চলাফেরা করে। তাই তার বোরকা নেই। সিনথিয়া বসে কিছুক্ষণ ভাবে। তারপর বলে,
শুধু নিকাব পরলে হবে না। ইরফাদ লিখে, কাম such a look at first sight no one can identify it's you. সিনথিয়া লিখে, who will see and know আসো at the midnight. To be forewarned is to be forearmed. সিনথিয়া চিন্তায় পড়ে যায়। তার কাছে এই মুহূর্তে কোনো বোরকা নেই। এখন কি করা যায়? এইটুকুর সমস্যার জন্যে কি তার দেখা করা হবে না? মনটা খারাপ হয়ে যায় তার। কি করবে ভেবে পায় না। ইরফাদ আরেকটা মেসেজ দেয়, At this time it's very risky to go out together, that's be careful. সিনথিয়া আলমারি থেকে একটা কুর্তি বের করে নেয়। তার ওড়নাটা সুন্দর করে মাথায় পেঁচিয়ে নেয়। উপর দিয়ে পরে নেয় রেইনকোট। কিচ্ছু করার নেই। সব বাধা বিপত্তি পার করে সে আজ যাবেই। সিনথিয়া বের হওয়ার সময় মুগ্ধকে ডাকে। তার ফোনে একটা মেসেজ পাঠায়। তারপর দরজা লক করে বাইরে বেরিয়ে আসে। বাসার দিকটা মুগ্ধ এইবার ঠিক সামলে নিবে। ভোর হলে হোক, আজ কোনো অসুবিধা নেই। নেই ফেরার তারা। সিনথিয়া ধীর গতিতে পা চালিয়ে বাইরে যায়। রাস্তার মোড়ে আবছা আলোয় কাউকে দেখা যাচ্ছে। পাশে রাখা বাইকের সামনে পায়চারি করছে। মাথায় হেলমেট দেয়া। সিনথিয়া বাতাসের মতো দৌড়ে যায়। সামনের মানুষটি বলে, রিল্যাক্স রিল্যাক্স। সিনথিয়া থামে। সিনথিয়া ড্যাপ ড্যাপ করে তাকায়, তারপর বলে, আমাকে চেনা যাচ্ছে না, কিন্তু রেইনকোট কেন? সবাই যেন না চিনতে পারে তাই। তাহলে আপনি কি করে চিনলেন? আমাকে চেনা যাচ্ছে। অতটাও না, তবে আপনি ছাড়া এই রাস্তার মোড়ে কেউ ওয়েট করার ছিল না। আমিও ওভাবেই চিনলাম আপনাকে। সিনথিয়া নিজের মাথায় চাপড় দিল, আস্ত গাধা। ইরফাদ বাইকে উঠে বসে। সিনথিয়াকে হেলমেট এগিয়ে দিয়ে বলে, রেইনকোট খোলো। এটা পর। তারপর বাইক স্টার্ট দেয়। সিনথিয়া রেইনকোট খুলে হেলমেট পরে নেয়। ইরফাদ ইশারায় বলে, বসো। সিনথিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে কি স্বপ্ন দেখছে? মেঘনা চাইতেন জল। বিস্ময়ে চোখ গোল গোল হয়ে যায়। বাইকে তার পেছনে বসার সৌভাগ্য তার হল। ওইদিকে ইরফাদ আরেকবার তাড়া দেয়। এনি প্রবলেম? সিনথিয়া মাথা নাড়ে, না। তারপর তাড়াতাড়ি করে বাইকে বসে। ইরফাদ আর তার মধ্যে অল্প একটুখানি দূরত্ব। সংকোচে জর্জর হয়ে বসা ছাড়া উপায় নেই। ইরফাদ বলে, আর ইউ ওকে? হুম। এভাবে ব্যালেন্স রাখতে পারবে না। সিনথিয়ার পাতলা ওষ্ঠ ধরে খুশি ঝিলিক দিয়ে ওঠে। ইরফাদ তাকে ধরতে বলছে। ঘুমের ঘোরে দেখা স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। ইরফাদ তার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ সামনে থেকে নিয়ে স্কুল ব্যাগের মতো ঝুলিয়ে নেয়। তারপর বলে, অনেক দূর যেতে হবে। আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। আকাশের চাঁদ মাটিতে যেন নেমে এসেছে। চারপাশ শুনশান নীরবতা। মধ্যে রাত। পথঘাট জনমানব শূন্য। বাতাসে নাচানাচি করছে গাছের পাতা। সোজা পিচ ডালাই করা রাস্তা। ছুটে চলছে বাইক। একঝাপটা বাতাসে সিনথিয়ার ওড়না উড়ছে। ইরফাদের পেছনে ব্যাগ ঘেঁষে বসে সিনথিয়া। হাত দুটো দিয়ে আলতো স্পর্শ করে আছে ইরফাদের কাঁধ। সব যেন ঘোর লাগানো অনুভূতি। রাস্তায় বাইক ছুটে চলছে। সিনথিয়া সামনের মানুষটির সাথে সমানতালে দুলছে। আর মানুষটির আলতো ছোঁয়া পেয়ে ভেতর থেকে হাওয়াই মিঠাইয়ের মতো গলে যাচ্ছে সিনথিয়া। ঘন আধার নামানো রুমের চার দেয়াল। বিছানায় বসে আছে শিশির। কোলের উপর মাথা ঠেকিয়ে শুয়ে আছে তিথি। 5 আঙ্গুল হাত বুলিয়ে দিচ্ছে শিশির। তিথির ধীর গলা অস্পষ্ট কথাগুলো শিশির শোনার চেষ্টা করছে। মামি খুব কষ্ট পাবে, আমি খুব ভয় পাচ্ছি। কোনো ভয় নেই, আমি আছি না। যদি মেনে না নেয়?
মেনে না নিয়ে কি করবে? ছেলেকে কে তো আর ফেলে দিতে পারবে না। আমাকে মামি সহ্য করতে পারে না। না পারুক, আমি তো ভালোবাসি। খুব ভয় করছে। এসব বাদ দে তো। শিশির আলতো হাতে স্পর্শ করে তিথির হাত। পুরো মানুষটাকে তুলে নেয় নিজের কোলের উপর। তিথির শ্বাস ভারী হয়। শিশির ফিসফিসিয়ে বলে, ভালোবাসি বলতো। তিথি মজা করে, অনেক মানুষকেই ভালোবাসি বলেছে। অনেক দুষ্টুমি সে করেছে। অনেক দুরন্তপনা পাগলামি করে থাকলেও আজ নিজেকে খুব অপ্রস্তুত লাগছে। আড়ষ্টতায় অন্ধকারেও চোখ বন্ধ হয়ে আসছে। জীবনের প্রথম কোনো পুরুষের সংস্পর্শে এসে শরীর বরফের মতো হিম হয়ে আসছে। চাইলেও শিশিরের শক্ত বলিষ্ঠ হাতের প্যাচ থেকে সে বের হতে পারছে না। বুকের মধ্যে শব্দের পরিমাণ বেড়েই চলেছে। শিশির আবার তাড়া দেয়, বল না। তিথি বরফের মতো জমে যায়। শিশির কানের উপর কোমল বরফসিক্ত ওষ্ঠধর রেখে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। তিথি কেঁপে ওঠে। ছাড়িয়ে নিতে চায় শিশিরের বাঁধন। তবে বলিষ্ঠ হাতের বেড়াজালে সে আরও গভীরভাবে আটকে যায়। শিশির আবারও ফিসফিসিয়ে বলে, তোমার সমস্ত ব্যথা এই ঠোঁটের স্পর্শে শুষে নিব। এর আগে তোমার মুক্তি নেই। সুবিশাল আকাশের নিচে দুজন মানুষ ছুটে চলছে অজানা গন্তব্যের দিকে। সিনথিয়া ক্ষণে ক্ষণে লম্বা শ্বাস টেনে নিচ্ছে ভেতরে। আজ হৃদয়ের গহীনে ফুরফুরে অনুভূতি। ভালো লাগায় বরফসিক্ত হয়ে আসছে হাত পা। পিঠের মেরুদণ্ড বরাবর বয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা শিহরণ। পাখির মতো ডানা মেলে দিতে ইচ্ছে করছে। ইরফাদের হাত কাঁধ থেকে হাত সরিয়ে নেয় সিনথিয়া। মেলে দেয় দুদিকে। দীর্ঘ একটা শ্বাস টেনে নেয়। নির্মল স্নিগ্ধ বাতাস হৃদয় স্পর্শ করে। সেই সাথে শুনতে পায় একটা শক্ত গলা, এই হাত নামাও, মরার শখ হয়েছে নাকি? সিনথিয়া পুরো স্বপ্নের পৃথিবী থেকে বাস্তবে ফেরে। ধমকের সুর আত্মা কাঁপিয়ে দেয়। সে চুপচাপ আগের মতো বসে অনেকটা পথ এগিয়ে যায়। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। ইরফাদ নীরবতা ভাঙ্গে। তুমি কি জানো অন্যের পার্সোনাল জিনিসে হাত দেয়া অন্যায়? সিনথিয়া বুঝে উঠতে পারে না হঠাৎ এই কথা কেন বলছে। সে স্বাভাবিকভাবে উত্তর দেয়, জানি। তাহলে আমার ডায়েরি খুলেছিলে কেন? সিনথিয়ার ভেতরের সত্তা একবার পৃথিবী কাঁপিয়ে চিৎকার দেয়। হাত দুটো কাঁধ থেকে সরে যায় আপনা আপনি। একজন এসপির ডায়েরি পড়ার অপরাধে কোন শাস্তি যে পেতে হবে? ইরফাদ ধীর গলায় বলে, পড়ে যাবে কিন্তু। সিনথিয়া আবার ধরে বসে। ইরফাদ গাড়ির স্পিড কমায়। তারপর সাইডে দাঁড় করাই। দুজনই নামে। সিনথিয়া মাথা নিচু করে আছে। ইরফাদ আরেকবার বলে, ডায়েরি কেন ধরেছিলে? আপনি কি করে জানলেন? ইরফাদ চোখ বড় বড় করে তাকায়, তারপর বলে, বলতেই হবে। সিনথিয়া ভয় পায়, বলে, না না ঠিক আছে। আসলে ওই দিন যখন আমাকে একা গাড়িতে রেখে গেলেন, আমার সময় যাচ্ছিল না। এমনি এদিক সেদিকে করতে করতে ব্যাগ খুলেছিলাম। কৌতূহলবশত পড়ে ফেলেছি। এখন আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নিব। অন্যের পার্সোনাল বিষয় ঘাটাঘাটি মোটেও পছন্দ করি না। এটা অন্যায়। সিনথিয়া মাথা নিচু করে থাকে। মনে মনে বলে, এই হলো ট্রিট, আহা। অন্তর জুড়িয়ে যাচ্ছে। তাই তো বলি এসপি দিবে ট্রিট, লং ড্রাইভ। হাউ ফানি। ওপাশের মানুষটার গলা একটু গম্ভীর। সব যখন পড়েই নিয়েছ, কি আর করার? শাস্তিস্বরূপ একটা ট্রিট তোমাকেই দিলাম। আজকে সেই স্পেশাল দিন। 20/04/2014 এই দিনেই আমাদের বিচ্ছেদ হয়েছিল। সিনথিয়া চোখ তুলে তাকায়। বুকের মধ্যে হঠাৎ করেই শূন্য হয়ে যায়। ডায়েরিতে অনেক কিছু ছিল, তবে অনেক প্রশ্নও ছিল। ইরফাদ যে নিজে থেকে বলবে তা স্বপ্নেও কল্পনা করেনি সে। ইরফাদ যখন বলবে এর পেছনে কারণ থাকবে না, তা তো হতেই পারে না।
ইরফাদের গলাটা আবারও গম্ভীর। আকাশের চাঁদের দিকে মুখ করে তাকায়। সাদা পাঞ্জাবি জড়ানো লম্বা চওড়া মানুষটিকে আজ একটু বেশি স্নিগ্ধ লাগছে। তবে তার গমগমে গলাটা নেই। ছোটবেলা থেকে গানের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। গান শিখতাম। কলেজের একটা প্রোগ্রামে গান গেয়েছিলাম। তবে ওই স্টেজে রিকোয়েস্টেড একটা গান গাইতে বলা হয়। আমার সাথে ডুয়েট করার জন্যে যে মেয়েটা স্টেজে আসে মেয়েটার নাম নিধি। এখানে থেকেই শুরু। মেয়েটা এত 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 পাগলামি করত। এক পর্যায়ে আমি ফুটবল হয়ে যাই। একটা সময়ে নিধির বাসা থেকে বিয়ের জন্যে প্রেসার দেয়া হয়। ওই সময়ে আমার পরিচয় আমি একজন স্টুডেন্ট। আর বেকার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না। এদিকে আমাকে নিয়ে বাবার আকাশ ছোঁয়া স্বপ্ন। তিনিও বিষয়টা জানলে মানতে পারেন না। তখন আমি টিনেজার দুজনের হাত ধরে অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াই। বন্ধুদের সহযোগিতায় আমাদের বিয়ে হয় 10/04/2011 তারিখে। এক আকাশ পরিমাণ চিন্তা আমার মাথার উপর। পকেটে অনলি 180 টাকা। পৃথিবীর সব কিছু উপেক্ষা করে আমার কাছে ছুটে আসা এক স্বপ্নচারিণীর হাত তখনও আমার হাতের মুঠোয়। ওই কোমল হাতে কি আমি দুঃখের স্পর্শ লাগাতে পারি? ওই কোমল হাত নিজের হাতের মুঠোয় পুরে আমি হাসি মুখের আড়ালে ঠেকিয়েছি পাহাড় সমান দুশ্চিন্তা। কোথায় যাব? কি করব? কি খাওয়াবো? সোনার চামচ মুখে নিয়ে জন্মানো ছেলেটা একদিনেই দায়িত্ব নিতে শিখে গেল। একটা ছোট্ট বাসা নিলাম। 1000 টাকা অ্যাডভান্স, বাকিটা পরে পরিশোধ করার প্রয়াস দিয়ে মাথা গোজার জায়গা পেলাম। বালিশহীন মাথা আমার। তবে তার জায়গা কিন্তু আমার বুকেই ছিল। তাকে হাতের উপর বুকের উপর রেখেই শান্তির ঘুম। খাওয়া, ঘুম, পড়াশোনা আর গানের বাইরে আমি তখন কিচ্ছু জানি না। তবে ঘরে যে আমার স্বপ্নচারিণী, আমার হৃদয়ের রানী, তাকে তো কষ্ট দিতে পারি না। আমার তখন অনেক দায়িত্ব। বন্ধুদের থেকে ধার দেনা করে 10 দিন ওভাবেই যায়। তবে এভাবে আর কতদিন? বাসায় পার্সোনাল কার থাকার কারণে ড্রাইভিংটাই জানতাম। তবে রেফারেন্স ছাড়া কেউ ড্রাইভিং এর জন্যেও নেয়নি। কি করব? না খেয়ে থাকব? আমি না হয় থাকলাম, কিন্তু আমার ভালোবাসা, আমার ভালোবার মানুষটাকে তো কষ্ট দিতে পারি না। আমি সে সময় 7 মাস ভাড়ায় অটো চালিয়েছি। অল্প আয় আমার ছোট্ট চড়ুই সংসার। এর মধ্যেও ওর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করেছি। নিধি আইসক্রিম খুব পছন্দ করত। আশেপাশে ওই আইসক্রিম পাওয়া যেত না। অনেক রাতে আমি অনেক দূর থেকে আইসক্রিম এনে দিতাম। শূন্য পকেটে কখনো ফুচকা, কখনো 15 টাকার আইসক্রিম ভাগ করে খেয়েও সুখী ছিলাম। একটা সময় দুজনের পড়াশোনা চালাতে আমি হিমশিম খেয়ে যাই। মনে হতো আমি পৃথিবীর কাছে হার মেনে যাব। নিধির কলেজের ফিল-আপ ডেট যত এগিয়ে আসে আমার হৃদয় নাড়া দেয়। আমার রাতের ঘুম চলে যায়। স্বপ্নের ঘোরে আমি দেখি আমাকে আমার প্রতিচ্ছবি বলে, পারলি না তো? স্বপ্ন দেখিয়ে যে মেয়ের হাত ধরে অন্য পৃথিবীতে এলি, তাকে তুই ভালো রাখতে পারলি না তো? আমি ভাঙব, নিঃশেষ হব, তবুও হার মেনে নিতে পারব না। আমার ব্লাড গ্রুপ ছিল ও নেগেটিভ। ওই দিন 2200 টাকার বিনিময়ে আমার ব্লাড সেল করি। আমার রক্তের বিনিময়ে চলে নিধির স্টাডি। একসময় যা উপার্জন করি তাতেও আর হয়ে ওঠে না। পরবর্তীতে বন্ধুর সহযোগিতায় গার্মেন্টস সেক্টরে জব হয়। যা স্যালারি পেতাম দুজনের টেনেটুনে হয়ে যেত। এভাবেই চলছিল। আমি সব কিছুর ফাঁকে টুকটাক জিনিসপত্র কিনি। তখন বলা চলে আমার কষ্টের দিন প্রায় শেষ। একদিন নিধি রান্না করছিল। আমি বিছানায় বসে আছি। ওর ফোনটা আমার পাশেই ছিল। ওই সময়ে একটা কল আসলো। স্বাভাবিকভাবেই কলটা রিসিভ করলাম। কিন্তু আমার স্বর শুনে কলটা কেটে দিল। কেন যেন ডাউট হলো। তখন নাম্বারটা আমার ফোনে সেভ করে নিলাম। অফিসে কাজ চলাকালীন মাঝে মধ্যে নিধিকে কল দিতাম।
কিন্তু বেশিরভাগ সময়ই ওয়েটিং। বুকের মধ্যে অশনি সংকেত দিত। আমি আগের টুকে রাখা নাম্বারটায় অন্য সিম দিয়ে কল দিয়ে দেখতাম ওয়েটিং। দুটো নম্বর একসাথে ওয়েটিং পেয়ে যন্ত্রণায় আমার ভেতরটা ছিঁড়ে যেত। তবুও সব চুপচাপ সয়ে নিতাম। অপেক্ষা থাকতাম নিধি নিজে থেকে কিছু বলে কিনা। সেদিন রাতে অফিস থেকে ফিরে আমি অসম্ভব টায়ার্ড। তাকে বললাম, একটু পানি দাও তো। তার সোজাসাপটা গলা, নিয়ে খাও। এখানেই শুরু কথা কাটাকাটির। এক পর্যায়ে আমি ছেলেটার কথা বলে ফেলি। সে ভূত দেখার মতো চমকায়, রাগারাগি হয়। এক পর্যায়ে আমি নিজের উপর ব্যালেন্স হারিয়ে ফেলি। এক পর্যায়ে ওকে একটা থাপ্পড় দেই। সাথে সাথে নিধি বলে, আমি তোমার সাথে আর থাকবো না, আমি ডিভোর্স চাই। এই কথাটা শুনে পুরো দুনিয়া আমার সামনে অদৃশ্যমান হয়ে যায়। নিধি সকালে সকালে বাসায় চলে যায়। আমি তখনও বুঝতে পারছিলাম না যা হচ্ছে সত্যি নাকি স্বপ্ন। সেদিন থেকে নিধি আমার সাথে আর যোগাযোগ করে না। আমি নিজের মধ্যেই ছিলাম না। দুজন মিলে যে স্বপ্নের ঘর গড়ে তুললাম তা চোখের সামনে ঝুরঝুরে বালির মতো ভেঙে পড়ছিল। কষ্ট, যন্ত্রণায় আমার ভেতরে এতটাই তিক্ত যে গলা দিয়ে পানি নামতো না। নিধিহীন ওই শূন্য ঘরে আমি টানা 17 দিন ভাত স্পর্শ করতে পারিনি। রাতের আলো আধারের খেলার মাঝে সিনথিয়ার চোখটা ভেজা মাটির মতো ভিজে ওঠে। পৃথিবীর কি নির্মম পরিহাস! এই ছোট্ট একটা পৃথিবীতে মানুষের জীবন নিয়ে কত রকমের গল্পের সৃষ্টি। প্রতিনিয়ত কত মানুষের দীর্ঘশ্বাসের সাথে বের হয় হৃদয়ের অদৃশ্য কত যন্ত্রণা, কত হাহাকার। জীবনের গল্পে হিসাব না মেলা কত অঙ্ক, কত রাশি। জীবনের অঙ্ক সত্যিই বড় কঠিন। কেউ ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে পায় না, আর কেউ পেয়েও অবহেলায় হারায়। ইরফাদের বলা কথাগুলো হৃদয়ের দোরগোড়ায় পৌঁছে মৃদু জ্বালা ধরায় সিনথিয়ার। হাহাকার করে ওঠে মন। ইরফাদ কিছুক্ষণ পজ দিয়ে আবার বলা শুরু করে। 17টা দিন একটা ঘোরের মধ্যে ছিলাম। সেই ঘোর কাটে নিধির দেয়া কলে। ঝড় তুফানে বিলীন করে নেয়া এই হৃদয়ে খানি তার গলার ছোঁয়া পেয়ে একটু একটু করে জোড়া লাগে। কিন্তু পরবর্তী 1 মিনিটের মধ্যে আবার ভেঙেচুরে শেষ হয়ে যাই আমি। যে গলার স্বর ছিল আমার স্বস্তির কারণ, সেই গলার স্বর সেদিন আমার হৃদয়কে আগুনে দগ্ধ করে। সে আমাকে কঠিন গলায় বলে, সে ডিভোর্স চায়। চায় মানে এখন চায়। আমি শুধু প্রশ্ন করেছিলাম, কেন ডিভোর্স চাও নিধি? আমি কি ভালোবাসতে পারিনি? সে উত্তর দিয়েছিল, কোনো কারণ নেই। আর কারণ না থাকাটাই আমাকে এতগুলো বছর পুড়িয়েছে। প্রিয় মানুষের চাওয়া কি অপূর্ণ রাখা যায় সিনথি? তার কোনো চাওয়াই আমি তো অপূর্ণ রাখিনি। দিয়ে দিলাম। কি বা চেয়েছে? একটা পেপারস সাইনই তো করতে হবে। করে দিলাম, দিয়ে দিলাম মুক্তি। কিন্তু প্রিয় মানুষকে কাগজে কলমে নিজের করে নেওয়া যতটা আনন্দের, সেই মানুষটাকে চিরতরে কাগজে কলমে বাদ করে দেওয়াটাও ঠিক ততটাই যন্ত্রণার। অধিকার ফলানোর চেয়ে অধিকার তুলে নেওয়া অনেক কঠিন। একটা পেপারস সাইন করে মানুষ যখন প্রিয় মানুষটিকে নিজের করে পায় তখন তার রাজ্যজয়ী আনন্দ হয়। আবার সেই পেপারস সাইন করে ওই মানুষটাকে চিরতরে ছুটি দিতে যে দাবানল হৃদয়ে সৃষ্টি হয়, তা যদি কেউ বুঝত তাহলে বিচ্ছেদের যন্ত্রণা কেউ কাউকে দিত না। কে বলে ছেলেরা কাঁদে না? আমি তো কেঁদেছিলাম। সে কান্নার হলো না কোনো শব্দ, এলো না এক ফোঁটা চোখের জল। ভাগ্যের নির্মম পরিহাসের এক আকাশ যন্ত্রণা মাথায় নিয়ে আমি তাকে মুক্ত করলাম এই ভেবে, ভালোবাসার অপর নাম যদি ভালো রাখাই হয় তাহলে ভালোবাসা ভালো থাকুক। তবে এখানেই শেষ নয়। ঠিক 11 দিন পর নিধি আরেকটা কল দেয়। আমার সাথে মিট করতে চায়। আচ্ছা ঠিক আছে, দেখা করলাম। তার কথাগুলো তুমি শোন সিনথি, তুমিই ফিল করো। মুখোমুখি বসে আমরা দুজন। সে বলল, ইরফাদ তুমি আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখনি। আমি এই মুহূর্তে খুব নিরুপায়। বাসা থেকে নিউ এফেয়ার কোনোভাবেই মানছে না। আই নিড ইউর হেল্প। আমি বললাম, ওকে, যা চাও তাই হবে।
মানুষের বুকের মধ্যেও অনেক সময় ঝড়ের তাণ্ডব হয়, সব তোলপাড় হয়ে যায়, তবে তা শব্দহীন। আমার বুক তখন দুরুদুরু করে কাঁপে। সে আমাকে বলল, আমাকে দুদিন থাকার ব্যবস্থা করে দিতে পারবে। আমার মনের সাথে মনের প্রশ্ন, আমি আমার এক্স বউকে কি করে কাছে রাখব? এটা কি সম্ভব? সে তখন নিজে থেকে বলল, তোমার কাছে থাকব না মানে তোমার কোনো মেয়ে ফ্রেন্ডের কাছে রাখতে পারবে। তারপর অভ্রকে বিয়ে করে আমি চলে যাব। আমি রাজি হলাম। ভালোবাসার মানুষ বলে কথা, শেষ ইচ্ছে কখনোই অপূর্ণ রাখব না। দুদিন পর নিধি আমাকে ফোন দিল। বলল, অভ্র তো সাহস পাচ্ছে না। তোমার কাছে একটা জিনিস চাইব, ধরে নাও এটাই তোমার কাছে শেষ চাওয়া। আমি তাকে আশ্বস্ত করলাম, প্রথম হোক বা শেষ সব ইচ্ছেই আমি পূরণ করব। নিধি আমাকে বলে, আমাকে অভ্রের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও। কথাটি বলে ইরফাদ মৃদু হাসল। সে হাসির কোনো শব্দ হল না। তারপর আবার বলা শুরু করল, আমি ছেলেটার সাথে কথা বললাম। সে বলল, আমি তো স্টুডেন্ট, বুঝতে পারছি না কি করব, ভয় লাগছে। আমি বললাম, আপনি বিয়ে করতে চান কিনা? সে বলল, হুম। তখন বললাম, বাকি দায়িত্ব আমার। নিজ দায়িত্বে বিয়ের শপিং করলাম। চোখের সামনে নতুন বউ সাজল নিধি, তবে আমার জন্যে না, অন্য পুরুষের জন্যে। নিজ দায়িত্বে নিজে সাক্ষী হয়ে নিজের প্রাক্তন বউকে বিয়ে দিলাম। আমার ভালোবাসার মানুষ আমার সামনে কবুল বলল। বুকের পাঁজর ভাঙার যদি শব্দ হতো, হৃদয় ভাঙার যদি শব্দ হতো, তাহলে আমার হৃদয় ভাঙার শব্দ সেদিন আসমান অবধি পৌঁছাত। মানুষ ভালোবাসতে ভয় পেত। আমার ভেতরের হাহাকার যদি পরিমাপ করা যেত, আমার শব্দহীন কান্না যদি প্রকাশিত হতো, তা দিয়ে একটা সাগর হয়ে যেত। আমি ওই ভাঙাচোরা হৃদয় নিয়েও নিজেকে রিকভার করেছি। কিন্তু রাস্তাটা কিন্তু মসৃণ ছিল না। ডিভোর্সি শব্দটা ইরফাদের সাথে জড়িয়ে যে নতুন পৃথিবী আমি দেখেছি, সেখান থেকে নিজেকে দাঁড় করানো এতটাও সহজ ছিল না। গল্পটা 2 মিনিটে বলা গেলেও ইটস আ লং টার্ম, লং প্রসেস। নিজের অস্তিত্বকে বললেই বিলীন করা যায় না। ইটস আ প্র্যাকটিস। অনেক 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 কথা বললাম সিনথি। এর একটা কারণ হলো তোমার বলা রাফির বিয়ের ডেসক্রিপশন অনেকটা হৃদয় থেকে অনুভব করেছিলাম। এই ব্যথা আমি বুঝি। আমি চাইনি তুমি ভেঙে পড়। আমি চেয়েছি তুমি স্ট্রং থাকো। এ কারণেই আমি তোমার সাথে বরাবর ফ্রেন্ডলি ছিলাম। কিন্তু এই ফ্রেন্ডলি হওয়াটা ডেঞ্জার সাইন দিবে ভাবিনি। আমি অনেক কিছু পার করে এসেছি। চোখ দেখলেই মাইন্ড রিড করতে পারি। তোমাকেও রিড করে ফেলেছি। তুমি তোমার ছোট্ট মনে আমার জন্যে সফট কর্নার বয়ে বেড়াচ্ছ। এটা আর না বারুক। ইটস আ রং ইমাজিনেশন। সিথোনিয়া আপাদমস্তক কেঁপে ওঠে। বুকের ভেতরের কোনো একটা জায়গায় তীব্র শব্দ হয়। হৃদয়ের মধ্যেকার লুকিয়ে রাখা ডায়েরির পাতার লেখাগুলো আজ ইরফাদের চোখ পড়ে নিয়েছে। কি হবে এখন? ইরফাদ পেছনে ঘোরে। পলকহীন দৃষ্টিতে সিনথিয়ার চোখে চোখ রাখে ইরফাদ। ধরা পড়া চোরের মতো চোখ সরিয়ে নেয় সিনথিয়া। এই সুচালো চোখ দিয়েই কি ইরফাদ সব পড়ে নিল? ইরফাদের ধীর শান্ত গলা, প্রয়োজনে মরে যাও, তবুও ভালোবাসার বিষ পান করো না। পাওয়া যতটা সুখ ধরে রাখা এর চেয়ে বেশি কঠিন, আর পেয়ে হারানো আরও বেশি তীব্র যন্ত্রণার। আমি চাই না তোমার ভেতরে আমার জন্য কোনো অনুভূতি থাকুক। সিনথিয়া মনের সাথে কথা বলে। এই মুহূর্তে তার কি কোনো উত্তর দেয়া উচিত? এত সিনিয়র একজন মানুষের সাথে মুখে মুখে কথা বলা কি উচিত? কিন্তু ভালো তো সে বেশেই ফেলেছে। ভালোবাসা যদি ফিরিয়েই নেয়া যেত, তাহলে পৃথিবীতে এত যন্ত্রণা কেউ বয়ে বেড়াত না। আর বুকের মধ্যে লুকায়িত কথা যখন বেরিয়ে গেছেই, এই মুহূর্তে তার পিছু হাঁটে লাভ নেই। জয় পরাজয়ের যুদ্ধ এখন সামনাসামনি।
সিনথিয়া কাঁপা কাঁপা গলায় বলে, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা শুদ্ধ পবিত্র অনুভূতি। ভালোবাসা কখনোই অন্যায় নয়। না পাওয়ার যন্ত্রণার পরিধি বিশাল। যে আগুনে আমি পুড়েছি সে আগুনে কেউ না পুড়ুক। আপনি চাইলেই আমি পুড়ব না, তবে পোড়ালে তো পুড়তেই হবে। প্রথমত তুমি বাচ্চা একটা মেয়ে। কঠিন পরিস্থিতিতে রিকভার করার ওয়ে আমি দেখিয়েছি। দ্যাটস মিন এই নয় সব বলার রাইটস আমি দিব। আমি কোনো রাইটস চাইনি। আপনার উপর কথা বলার সাহস আমার নেই। আমি আপনাকে সম্মান করি। আর বুঝেই যখন ফেলেছেন। ভালোবাসা প্রকাশ করতে আমার সংকোচ নেই। ভালোবাসার অপর নাম যদি ভালো রাখা হয়। আমি একবার ভালোবেসে দেখাতে চাই আমি ভালো রাখতে জানি। আমি ভালোবাসতে জানি। ভালো রেখে ভালোবাসার মানুষকে কখনো ধরে রাখা যায় না। সেইটা ভুল মানুষের ক্ষেত্রে। আমি একটা সুযোগ চাই। আমি আপনাকে ভালো রাখতে চাই স্যার। ইরফাদের গলা ঝাঝালো। চোখে রাগ স্পষ্ট। ডোন্ট ক্রস ইউর লিমিট। বাচ্চা ভেবে তোমাকে শুধু রেড জোন চেনাতে এসেছি। সফট ভেবে কঠোরতাকে তুমি ভুলে যেও না। আমি কিচ্ছু ভুলিনি। ওই কঠিন হৃদয়কে আমি স্পর্শ করতে চাই। হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়ে দিয়ে আমি সকল কষ্ট ভোলাতে চাই। আমার হৃদয় পাথর। এ হৃদয়ে না আছে দুঃখ, না আছে কষ্ট। এসবের কোনো প্রয়োজন পড়বে না। তোমাকে এলার্ট করা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এলার্ট করেছি। আমার কাজ শেষ। সিনথিয়া এক পা সাহস নিয়ে এগিয়ে যায়। আকাশের দিকে মুখ করে তাকায়। দুহাত মুক্ত পাখির মতো ছড়িয়ে দেয়। ভেতরে দিরিম দিরিম বাজতে থাকে অনুভূতিরা। বুকের মধ্যে সকল দুর্বলতা ভয়কে বন্দি করে বলে, এই আকাশ বাতাস চাঁদ জ্যোৎস্না, এই মধ্যরাত্রি, এই পুরো পৃথিবীকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসি ওই লৌহকঠিন হৃদয়কে, ভালোবাসি ওই কঠিন মানুষটাকে, ভালোবাসি। ইরফাদের গলায় ধমকের সুর। স্টপ ইট। চেপে রাখা ভয়গুলো ছিটকে বেরিয়ে আসে। দু পা পিছিয়ে দাঁড়ায় সিনথিয়া। কাঁপা কাঁপা গলায় বলে, বাক স্বাধীনতায় আপনি যেমন স্বাধীন সে রকম আমিও স্বাধীন। ভালোবাসি বলাটা আমার বাক স্বাধীনতার মধ্যে পড়ে। আপনি চাইলে ইগনোর করতেই পারেন। আর একবারও এসব টলারেট করব না। এই কঠিন হৃদয় পাথরের মন কোনো কিছু দিয়েই তুমি স্পর্শ করতে পারবে না। শুধু শুধু বৃথা চেষ্টা করে নিজেকে কষ্ট দিও না। ভুল মানুষের আঘাতে যে হৃদয় পাথরে পরিণত হয়েছে, আমার হৃদয়ের শুদ্ধতম ছোঁয়া দিয়ে সে পাথরে আমি ফুল ফুটাবই। ইটস মাই চ্যালেঞ্জ। আর একবারও এসব টলারেট করব না। এই কঠিন হৃদয় পাথরের মন কোনো কিছু দিয়েই তুমি স্পর্শ করতে পারবে না। শুধু শুধু বৃথা চেষ্টা করে নিজেকে কষ্ট দিও না। ভুল মানুষের আঘাতে যে হৃদয় পাথরে পরিণত হয়েছে, আমার হৃদয়ের শুদ্ধতম ছোঁয়া দিয়ে সে পাথরে আমি ফুল ফুটাবই। ইটস মাই চ্যালেঞ্জ। বাসায় চলো। আমার ট্রিট। ইরফাদ কোনো কথাই যেন শোনে না। সোজা বাইকে বসে। আর সামনে তাকিয়ে থাকে। না বলে কথা না দেয় ইশারা। সিনথিয়া বাচ্চা বেড়ালের মতো ভয়ে সিটিয়ে গিয়ে বাইকে বসে। ধরে বসার সাহস নেই। ইরফাদের চোখ মুখ শক্ত। কাঠোকাঠ গলায় সে বলে, ধরতে নিষেধ করিনি। সিনথিয়া বিস্মিত চোখে তাকায়। এই মুহূর্তে তার উপর রুষ্ট হওয়া ইরফাদ তাকে ধরে বসতে বলছে। তার কল্পনার মধ্যে ইরফাদের কঠিন উত্তর, ইটস জাস্ট আ ফর্মালিটি, নাথিং টু বি হ্যাপি ফর দিস। সিনথিয়ার প্রশস্ত হওয়া ওষ্ঠ পূর্বের জায়গায় ফেরে। এই লোক তাকে উঠতে বসতে অপমানিত করবে। এর চেয়ে চুপ থাকা ভালো। ফেরার পথ মনটা ক্রমশ খারাপ হয়ে আসছে তার। এর চেয়ে ভালো ছিল কিছু না বলা। আরেকটু সময় অন্তত পাশে থাকতে পারত। খোলা আকাশে নিজের অনুভূতির ডায়েরিটা না মেলে ধরলেই হতো। জোর করে কি ভালোবাসা হয়?
অপর প্রান্তের মানুষটাকে যদি অনুভূতি স্পর্শ না করে, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেয় সিনথিয়া। তারপর বলে, একটা পার্সোনাল কোয়েশ্চেন করা যাবে? ইরফাদ একটা শব্দ উচ্চারণ করে। বলো। সিনথিয়া সামনের দিকে মুখ বাড়িয়ে বলে, আপনি কি আপনার এক্সকে এখনো ভালোবাসেন? না মানে আপনি কি কখনো বিয়ে করবেন না? আমি একবারও বলেছি বা কোথাও এটা লেখা ছিল তাকে ভালোবেসে আমি সন্ন্যাসী হতে চাই? তা নেই। তাহলে কিছু না, ইমোশন দিয়ে বিচার করার বয়স আমার নেই। বিয়ে অবশ্যই করব, তবে এইসব পাগলামির কোনো জায়গা নেই। এই জন্যে হাই অ্যালার্ট তোমার জন্য। সত্যি, ইটস আ লং টার্ম, লং প্রসেস। একদিনে এখানে আসিনি। দিজ আনব্রেকেবল মেটাল হার্ট কান্ট টাচ বাই এনিথিং। যদি আমি না চাই। ভালো তো বেসে ফেলেছি, ভালোবাসা তুলে নিব কি করে? এটা কি সম্ভব? এইটা ভালোবাসা না, সিম্প্যাথি। ডায়েরি পড়ে তোমার মনে সফট কর্নার তৈরি হয়েছে, ওই জন্যে মনে হচ্ছে এইসব। তাহলে যারা জানে না তারা কি আপনাকে ভালোবাসেনি? কেউ আমার পজিশন আর কেউ আমার ক্ষমতাকে ভালোবাসে, বাকি সব পাগলামি। আর এসব আমার মানতে গেলে দেশের অর্ধেক মেয়েকেই আমার বিয়ে করতে হবে। তাহলে কেমন মেয়ে বিয়ে করবেন? সে সব তোমার জানতে হবে না। নিজের লিমিটের মধ্যে থাকো। তোমাকে ট্রমা থেকে দূরে রাখার জন্যে আমি অলওয়েজ ফ্রেন্ডলি, তবে নট ইউর ফ্রেন্ড। সিনথিয়া পরের প্রশ্ন করতে ভয় পায়, তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রাখে। এখন প্রশ্ন করলে বলা যায় না, মাঝরাস্তায় ফেলেও রেখে যেতে পারে। সকাল সকাল শুভ্র সতেজ অনুভূতি। সিনথিয়া মিষ্টি মিষ্টি অনুভূতি নিয়ে ঘরে ফিরেই ঘুমে ডুবে যায়। ওইদিকে তিথির চোখে রাজ্যের ঘুম। শরীর ফুরবল লাগছে খুব, তবে ঘুমানোর উপায় নেই। রাজ্যের কাজ জমে আছে। হাতে হাতে কাজ করে দিয়ে আজ একবার সিনথিয়াকে দেখে আসবে। মনের দুটো কথাও বলা দরকার। সাগর পরিমাণ কথা জমে গেছে। রিমা ঘুম থেকে উঠে ঘর গোছায়। ভাঙা হৃদয়ে জোড়া লাগা এত সহজ না। রাত দিন চোখ ভিজে থাকে। আর পারা যাচ্ছে না। যে মানুষটা তাকে ঠকিয়েছে, তাকে এই দুর্দশার দিকে ঠেলে দিয়েছে, যার জন্যে এই করুণ পরিণতি, তবুও তার কথাই মনে পড়ে। আসলে না পাওয়া জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেশি। দীর্ঘশ্বাস ছাড়ে রিমা। আর পারা যাচ্ছে না। নিজেকে গুছিয়ে না নিতে পারলে হুমকির মুখে পড়বে। বাঁচতে যখন হবেই শক্ত হতেই হবে। সিনথিয়া গভীর ঘুম। পাশে বসে আছে তিথি। আলতো হাতে সিনথিয়ার মাথায় আঙ্গুলি চালাচ্ছে তিথি। তবুও ডাকছে না। অনেকটা সময় খুব যন্ত্রণায় কাটিয়েছে মেয়েটা। তারা মেয়েটার জন্যে কিছুই করতে পারেনি। তিতা হলে সত্য, কারো জন্যে কারো জীবন থেমে থাকে না। একই পৃথিবীতে একই সময়ে কারো জীবন সুখময় আর কারো জীবন কষ্টে জর্জরিত। এটাই পৃথিবীর নিয়ম। এই নিয়ম উপেক্ষা করার সাধ্য কারো নেই। সিনথিয়া ঘুমের ঘোরে চোখ আলতো করে, চোখ খোলো। তারপর লাফিয়ে উঠে বসে বলে, তুই আস্তে। কখন এলি? বেশিক্ষণ না পাখি, কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এত খুশি যে? কেন শোক করে মরে যেতে বলিস? মোটেও না পাখি, যত তাড়াতাড়ি রিকভার করবি ততই ভালো। ভুল আঁকড়ে বেঁচে শুধু সময় নষ্ট। হুম্মম স্যার, না বুঝালে বুঝতামই না। কোন স্যার? এসপি সিনহা। ওহ মাই গড, সে তোরে মোটিভেশনাল স্পিচ দেয়?
দেখে তো মনে হয় গম্ভীর, রাগী, কথাই বলে না। প্রয়োজনের চেয়ে বেশি বলে না, তবে আমাকে খুব সাপোর্ট দিয়েছে। স্যারের কথা সবাই জানে। তিনি খুব অনেস্ট একজন পুলিশ অফিসার, তার পার্সোনালিটি চোখে পড়ার মতোই। সিনথিয়া মাথা ঝাঁকায় আর বলে, হুমম। তিথি দুটি ভ্রু কুঁচকে নেয়। তারপর বলে, কথা বলতে ব্লাস হচ্ছিস কেন? এমন তো তুই ছিলি না। সামথিং ইজ রং। ভালোবেসে ফেলছি। মানে? মানে ভালোবেসে ফেলছি তারে। আর ইউ সিরিয়াস? ইয়েস, 100%। জানে। হুমম, কিন্তু পাত্তা দেয় না। এসপির সাথে প্রেম, এটা একটু কেমন না? এটা কি সম্ভব? অসম্ভবের কি আছে? না, তবে স্যার সহজে মেনে নিবে না, তার উপর এই যে একটা গ্যাপ। তাতে কি, ভালোবাসা দিয়ে এই গ্যাপ পূরণ করে নিব। আরে তুই তো এমন ছিলি না। রাফি ভাইকে এত দ্রুত কি করে ভুলে গেলি? একটা বিবাহিত প্রতারকের জন্যে জেল খেটেছি। আরও ধরে রাখতে বলিস। রিপ্লেসমেন্টের জন্যেও কাউকে বসিয়েছি। আমার শান্তি দরকার। যা হয়েছে ভালো হয়েছে পাখি, জীবন সুন্দর। কষ্ট খামছে ধরে থাকা একটা ভুল। ভুল থেকে যত দ্রুত রিকভার করা যায় তত ভালো। রাফির কথা কখনো উচ্চারণও করবি না। ভুলে যেতে চাই, মুছে ফেলতে চাই ভুল। জীবন সুন্দর। জীবনকে সুযোগ দেয়া প্রয়োজন। ঠিক পাখি, এত দ্রুত তুই বুঝবি ভাবিনি। বুঝে কি হবে বল, আবার নতুন করে পুড়ছি। কেন? সে কথা বলতে চায় না। আমি কথা না বলে থাকতে পারি না। সব ঠিক হয়ে যাবে পাখি। একদিন তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় তোর জন্যে তোলা থাকবে। আশা দেখাস না, পরে কষ্ট পাব। মানুষ যদি সঠিক হয় তার প্রতি আশা রাখা ভালো। সবাই তো আর কাপুরুষ না, সবাই ঠকাবে এমনও না। বাহ বাহ তিথি, এত চেঞ্জ। তাও প্রেম নিয়ে মোটিভেশন। চিনতে পারছি না। তিথি নিজের হাত দুটোর মধ্যে সিনথিয়ার এক হাত মুষ্টিবদ্ধ করে নেয়, তারপর বলে, আমার জীবন বদলে গেছে, সব পাল্টে গেছে পাখি। সিনথিয়া এগিয়ে বসে কৌতূহল দৃষ্টি ফেলে তাকায়। আমার জীবনটা স্বপ্নের মতো হয়ে গেছে। শিশির আমাকে বিয়ে করেছে। সিনথিয়া হা হয়ে যায়, কি করে সম্ভব? কৌতূহলে সিনথিয়া তিথিকে ঝাপটে ধরে। আল্লাহ, এ আমি কি শুনছি? তোরা জনই ট্রমাটাইজ, তাই বলার সাহস পাইনি। যত কষ্ট যন্ত্রণার মধ্যে থাকি, তোর খুশিতে আমরাও খুশি। নজর না লাগুক। কিন্তু বিয়েটা তো লুকিয়ে করেছি পাখি। তোর যে মামি জানলে কি হবে? ওইটাই ভয়। পুরুষের বহুরূপ আমার ভয় করছে। শিশির সত্যিই ভালোবাসে। আর অনেক ভালোবাসে। ভালো তো রাফিও বাসত। না জেনে না বুঝে পা বাড়িয়ে কি ফাঁসা টানা ফাঁসলাম। কতগুলো দিন গারদে ছিলাম। মন খারাপ করিস না। পৃথিবীর সব পুরুষ কাপুরুষ নয়। কিছু পুরুষ সুপুরুষও হয়। যাই হোক, তোর জীবনের ভালোবাসার মানুষটা সঠিক হোক। ভালোবাসায় সিক্ত করে রাখুক তোকে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে শিশিরের নাম। তিথি রিসিভ করে সালাম দেয়। এর পরের কথোপকথন। কোথায় তুমি? সিনথিয়ার বাসায়। চলে আসো। আমি আশেপাশেই আছি। 5 মিনিটে চলে আসো। তিথি সিনথিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। শিশির বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তিথি উঠে বসে নির্দ্বিধায়। শিশিরের আদুরে গলা। সাবধানে বসো। কঠিন জীবনে একটু আদুরে সুর পেয়ে মাখনের মতো গলে যাচ্ছে তিথি। শিশিরের পেটের কাছে এক হাতে শার্ট আলতো করে ধরে তিথি। শিশির মৃদু হাসে। হাতের মধ্যে হাতটা নিয়ে ধরে রাখে কিছুক্ষণ। তারপর নিজের পেটের সাথে চেপে ধরে। ভালো লাগার একটা অনুভূতি নিয়ে একটা শ্বাস টেনে নেয় শিশির। তারপর বলে, বউ তুমি আমার। এত সংকোচ কিসের আমাকে ধরতে?
বউ শব্দটা অন্তর থেকে বারবার বেজে ওঠে। কি যে স্নিগ্ধ অনুভূতি! বউ শব্দটায় মোহনীয় কিছু আছে। শিশিরের মুখে বউ শব্দ শুনে শরীরে কেমন অসাড় হয়ে আসে। তিথি শিশিরের গায়ের উপর নেতিয়ে পড়ে মাথা ঠেকিয়ে রাখে শিশিরের পিঠে। অনেকটা দূরে চলে যাওয়ার পর যখন রাস্তা প্রায় ফাঁকা, চারপাশে চোখ বুলায় তিথি। শিশিরের ঘামে ভেজা পিঠ, টি শার্টটাও ভিজে গেছে প্রায়। তিথি পিঠের মাঝখানে গাঢ় করে চেপে ধরে রাখে নিজের ওষ্ঠাধর। মেরুদণ্ড বরাবর শীতল স্পর্শে বাইকের ব্রেক চাপে শিশির। পৃথিবীর সবচেয়ে কোমল, স্নিগ্ধ, মোহনীয় স্পর্শ যেন এটি। সিনথিয়া শাওয়ার নিয়ে হেয়ার ড্রায়ারে চুলগুলো শুকিয়ে নিচ্ছে। মন শুধু ইরফাদর দিকেই পড়ে থাকে। পাগলামি, ছেলেমানুষি দিয়ে কখনোই তাকে আটকানো যাবে না, এটা সে নিশ্চিত। তাহলে কি করে তার মন পাবে? মানুষের ভালোবাসা অর্জন করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সিনথিয়ার ফোনে কল আসে। সালাম দিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? ভাইয়া বলছি। কেমন আছো? তোর কি অবস্থা আগে বল। নরমাল ভাইয়া, নতুন ফোন এসেছে একটা। আমি পাঠিয়েছি। কিভাবে? এত কথা বলার সময় নেই। দুদিন রেস্ট, এরপর প্ল্যান জানাবো। কিসের প্ল্যান ভাইয়া? সময় হলেই জানবি, রাখছি। সিনথিয়া ফোন রেখেই ইরফাদকে কল দেয়। সালাম দেওয়ার পর কথোপকথন। ভাইয়া ফোন দিয়েছিল। দেন। বলল 2 দিন রিল্যাক্স করতে, এরপর প্ল্যান জানাবে। ওকে, সে প্ল্যান বানাতে থাকুক, তুমি নিউজ নিতে থাকো। পয়েন্ট টু পয়েন্ট জানাবে। রাখছি। স্যার। কাজের বাহিরে একটা কথাও না। সিনথিয়া ড্রয়িং রুমে বাবার পাশে বসে আছে। টিভি চলছে। তার বাবা নিউজের চ্যানেল ঘাঁটছে। ঠিক সে সময়ই নিউজ। গত দিনের মতো আজকেও আরেকটা খুন। মার্ডার হয়েছে বিশিষ্ট শিল্পপতির একমাত্র ছেলে। বিষক্রিয়ার মাধ্যমে তার মৃত্যু হয়েছে। আর এত সূক্ষ্ম সুনিপুণ পরিকল্পনাকারীদের দেশ চষে বেড়াচ্ছে পুলিশ। কিন্তু মার্ডারার ধরা ছোঁয়ার বাইরে। এমন নিউজে কপাল কুঁচকে আসে সিনথিয়ার। মাথাটা টনটন করে ওঠে। এতগুলো খুন, নিখোঁজ, এসবের পেছনে আছে কারা? ঠিক সে সময় সিনথিয়ার বাবা মেয়েকে এক পলক দেখেন। তারপর বলেন, তোকে আজ একটা গল্প শোনাব। কিসের গল্প বাবা? ধরে নে তোর জীবনের গল্প।